নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি। আমার বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা কালি কলমের বাকি অংশটুকু পড়ব। পণ্ডিতেরা বলেন, কলমের দুনিয়ায় সত্যকারের বিপ্লব ঘটায় ফাউন্টেন পেন। এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম। নামটা রবীন্দ্রনাথের দেওয়াও হতে পারে। মানে যারা পণ্ডিত ব্যক্তি তারা বলছে কলমের দুনিয়ায় সত্যকারের বিপ্লব ঘটিয়েছে ফাউন্টেন পেন, যাকে এককালে ঝর্ণা কলম বলা হতো। নামটা রবীন্দ্রনাথের দেওয়া হতে পারে। একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম লুইস অ্যাডসন ওয়াটারম্যান। সেকালের আরও অনেক ব্যবসায়ীর মতো তিনিও দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন। একবার গিয়েছিলেন আর একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্রে সই করতে। দলিল কিছুটা লেখা হয়েছে, এমন সময় দোয়াত হঠাৎ উপুড় হয়ে পড়ে গেল কাগজে। আবার তিনি ছুটলেন কালির সন্ধানে। ফিরে এসে শোনেন ইতিমধ্যে আর একজন তৎপর ব্যবসায়ী সই-সাবুত সঙ্গ করে চুক্তিপত্র পাকা করে নিয়ে গেছেন। বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন, আর নয়, এর একটা বিহিত তাকে করতেই হবে। জন্ম নিল ফাউন্টেন পেন। সুতরাং এখানে প্রাবন্ধিক বলেছেন যে এই যে ফাউন্টেন পেন এর অপর নাম ঝর্ণা কলম। তার কারণ ফাউন্টেন পেনে আগে থেকেই কালি ভরে রাখার ব্যবস্থা হয়েছে। এই কালি ভরে রাখার ব্যবস্থা করেছিলেন লুইস ওয়াটসন ওয়াটারম্যান, যিনি কিনা একটি বিপদের মধ্যে পড়েছিলেন, যার ফলেই ফাউন্টেন পেনের আবিষ্কার করেছিলেন। বিপদটা কীরকম? তিনি ব্যবসায়িক কাজে চুক্তি সই করাতে গিয়ে তার দোয়াতের সমস্ত কালি উল্টে পড়ে যায় এবং সেই কারণে তিনি বাড়ি থেকে আবার নতুন করে দোয়াত কলম আনতে যান। সেই সুযোগে অন্য একজন ব্যবসায়ী তার চুক্তিটি সই করিয়ে নিয়ে বেশ মোটা টাকার মুনাফা করে নিয়ে চলে যায় এবং তিনি এই সুযোগটি হারান। তাই তার মনে মনে ভীষণ পরিমাণে ভেঙে পড়েছিলেন এবং তিনি প্রতিজ্ঞা করেছিলেন মনে মনে যে এর একটা বিহিত তিনি করবেন। এবং সেই প্রতিজ্ঞা থেকেই বা সেই মানসিক অবস্থা থেকেই তিনি সিদ্ধান্ত নিয়ে এই ফাউন্টেন পেন আবিষ্কার করেছিলেন, যেটা প্রচুর মানুষের উপকারে পরবর্তীকালে লেগেছে। কারণ সেখানে কোনো কালি বদলানোর ঝামেলা নেই, সেখানে কোনো কালি ফুরিয়ে যাওয়ার, কালি উল্টে যাওয়ার ঝামেলা নেই। আগে থেকেই কালি সেখানে ভরা থাকে নিজের দরকারি কাজকর্ম করার জন্য। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা। কলকাতার কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে গিয়েছি একটি ফাউন্টেন পেন কিনবো বলে। দোকানি জানতে চান কি কলম। ব্যাস ভ্যাবাচাকা খেয়ে গেলাম। তিনি আউড়ে চলেছেন পার্কার, সেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট। কোনটার কি দাম সঙ্গে সঙ্গে তাও তিনি মুখস্থ করে বলতে লাগলেন। আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন আমার পকেটের অবস্থা। তবে একটা পাইলট নিয়ে যাও, জাপানি কলম, কিন্তু দারুণ, বলেই মুখ থেকে খাপটা সরিয়ে ধাঁ করে কলমটা ছুঁড়ে দিলেন টেবিলের এক পাশে দাঁড় করানো একটা কার্ডবোর্ডের উপর। সার্কাসে খেলোয়াড় যেমন একজন জ্যান্ত মানুষকে বোর্ডের গায়ে দাঁড় করিয়ে ধারালো ছুরি ছুঁড়ে দেয় তার দিকে, ভঙ্গিটি ঠিক সেই রকম। সার্কাসের খেলায় একটি লোকটি শেষ পর্যন্ত অক্ষত থাকে। আমাকে অবাক করে তিনি কলমটি বোর্ড থেকে খুলে নিয়ে দেখালেন, এই দেখো, নিপ ঠিক আছে। দু এক ছত্র লিখে দেখিয়ে দিলেন। আমি সেই দিন জাদু পাইলট নিয়ে ঘরে ফিরেছিলাম। সুতরাং এখানে প্রাবন্ধিক বলতে চেয়েছেন যে দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরে তিনি যখন ফাউন্টেন পেন কিনতে গেছিলেন তার অভিজ্ঞতা তিনি এখানে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। তিনি বলতে চেয়েছেন যে তিনি যখন ফাউন্টেন পেন কিনতে গেছেন তার পকেটের অবস্থা খুব একটা ভালো ছিল না। তাই অনেক দামি নানা রকমের ফাউন্টেন পেন দেখানোর ফলেও দোকানদার বুঝতে পেরেছিলেন তার পক্ষে সম্ভব নয় ফাউন্টেন পেন কেনা। তাই তাকে একটা জাপানি পাইলট দেখিয়েছিলেন এবং জাপানি পাইলটের একটা বিশেষ মজার জিনিস তিনি লক্ষ্য করেছিলেন যে সার্কাসে যেমন ছুরির খেলা দেখাতে গিয়ে মানুষের হাতের খেলার কদর কতটা বোঝানোর জন্য একটি মানুষকে মাঝখানে দাঁড় করা হয় এবং ছুরির টিপ কতটা মজবুত সেটা ছুরি মেরে দেখানো হয়, মানুষটি অক্ষত রয়েছে এবং ছুরির টিপ ঠিকঠাক বলেই মানুষটির কোনো ক্ষতি হয় না। ঠিক তেমনি এখানে পেনটি ছুঁড়ে পেনের নিপটি কতটা মজবুত সেটা দেখানোর জন্য দোকানদারটি জাপানি পাইলট নিয়ে এমনই খেলা দেখিয়েছিল এবং সেটা অক্ষত ছিল, সুতরাং পেনের নিপ খুব মজবুত ছিল সেটা প্রমাণ করে দিয়েছিলেন। পরে নামি দামি আরও নানা জাতের ফাউন্টেন পেন হাতে এসেছে, কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম সেই জাপানি পাইলটকে। ফাউন্টেন পেনের এক বিপদ তার লেখককে নেশাগ্রস্ত করে, অবশ্য যদি পয়সাওয়ালার লোক হন তাহলে। এখানে প্রাবন্ধিক বলতে চেয়েছেন যে তিনি
তার সেই জাপানি পাইলটটিকে অনেক দিন ধরে বাঁচিয়ে রেখেছিলেন। কিন্তু তিনি এটাও বলেছেন যে একবার যদি কোনো মানুষের ফাউন্টেন পেন কেনার নেশা হয়ে যায়, সেই কখনো সে নেশা ত্যাগ করতে পারবে না। কারণ এই ভীষণ ফাউন্টেন পেন হয়তো মূল্যবান ঠিকই এবং বহু ধনী ব্যক্তি সেটা কিনতে পারেন ঠিকই, কিন্তু এই পেনে একবার লেখা অভ্যাস হয়ে গেলে সহজে সেটা ছাড়া যায় না। অবশ্য যদি সেই জন্য তিনি এখানে বলেছেন যে অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন। বিখ্যাত লেখক শৈলজানন্দ একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেনের সংগ্রহ। ডজন দুয়েক তো হবেই। পার্কার ছিল বেশ কয়েক রকমের। শৈলজানন্দ বলেছিলেন তার এই নেশা তিনি শরৎদার কাছ থেকে পেয়েছেন। হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। প্রাবন্ধিক এ প্রসঙ্গে আরও একটি তথ্য আমাদের দিয়েছে, সেটা হচ্ছে শৈলজানন্দ একজন বিখ্যাত লেখক, তিনিও ফাউন্টেন পেনের সংগ্রহ করতেন এবং তার কাছে ডজন দুয়েক প্রায় 12টার মতো 24টার মতো ফাউন্টেন পেন ছিল এবং তিনি আবার এই নেশা পেয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে, সেটাও জানিয়েছেন। আদিতে ফাউন্টেন পেনের অপর নাম ছিল রিজার্ভার পেন। রিজার্ভার পেন এই কারণেই ফাউন্টেন পেনকে বলা হচ্ছে, তার কারণ এখানে আগে থেকে কালি সংগ্রহ করে রাখা যায়। ওয়াটারম্যান তাকেই অনেক উন্নত করে তৈরি করেছিলেন ফাউন্টেন পেন। আমাদের ঝর্ণা কলম, গাঁয়ের ছেলে আমি অবশ্য ফাউন্টেন পেন হাতে তুলে নিয়েছি অনেক পরে। আমি ছিলাম কালি কলমের ভক্ত, অর্থাৎ দোয়াত আর নিবের কলমের। বাঁশের কঞ্চির কলমকে ছুটি দিয়ে শহরে হাই স্কুলে ভর্তির পর। এখানে প্রাবন্ধিক বলতে চেয়েছেন যে তিনি ফাউন্টেন পেন আবিষ্কার হয়ে গেল, তিনি কিন্তু নিজের নিবের দোয়াত ও কালি কলমকে সহজে হাত থেকে ছাড়েনি, কারণ তার প্রতি একটা তার অসাধারণ অদ্ভুত একটা মায়া জন্মে গেছিলো। যেহেতু শৈশবকাল থেকে তিনি এটাতে লিখে অভ্যস্ত, তাই তিনি হাই স্কুলে ভর্তি হওয়ার পর এই কালি কলম নিবের কলমকে দোয়াত কলমকে তিনি ছুটি দিয়েছিলেন। কালি বানানো বন্ধ তখন, এখানে তিনি বলেছেন বাঁশের কঞ্চি ও কলমকে ছুটি দিয়েছিলেন তিনি হাই স্কুলে ভর্তির পর। কালি বানানো বন্ধ তখন। কাঁচের দোয়াতে আমরা কালি বানাতাম। কালির ট্যাবলেট বা লিকুইড কালিও সেই সময় কিনতে বা তরল কালিও কিনতে পাওয়া যেত। লাল নীল 2 রকমের বড়ি পাওয়া যেত ট্যাবলেট কালির জন্য। অবশ্য তৈরি কালিও পাওয়া যেত দোয়াতে, বোতলে। তাদের বাহারি সব নাম, কাজল কালি, সুলেখা কালি ইত্যাদি। বিদেশি কালিও পাওয়া যেত, তবে এ প্রধানত ফাউন্টেন পেনের জন্য। নিব ও হ্যান্ডেলও ছিল রকমারি। সুচালো মুখের নিবের মতো ছিল চওড়া মুখের নিব, যার যেমনটি চাই। হ্যাঁ, বিদেশে উন্নত ধরনের নিবও বের হয়েছিল এক সময়। সেসব গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি, খুব টেকসই। তাহলে এখানে কি বলছেন প্রাবন্ধিক, যে সেই সময় কিন্তু কালি আলাদা করে বাড়িতে তৈরি করা হতো না। সেই কালি হয় বোতলে তরল অবস্থায় পাওয়া যেত, নতুবা সেই কালি বড়ির আকারে পাওয়া যেত, যেগুলো জলের মধ্যে গুলে নিলেই কাজ চলে যেত। এবং শুধু কালি নয়, পেনের নানা রকমের নিবও সেই সময় আবিষ্কার হয়েছিল। সেই নিবগুলোকে এবং পেনকে মজবুত করার জন্য বা কলমকে মজবুত করার জন্য সেখানে গরু শিং নতবা কচ্ছপের খোল কেটে লাগানো হতো। পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায়, তাই এই ব্যবস্থা করা হয়েছিল। কখনো বা দামি আরও পোক্ত করা হতো কলমকে, প্ল্যাটিনাম, সোনা এইসব দিয়ে মুড়িয়ে দিয়ে। এসব করে রকমারি চেহারা সস্তা দামের ফাউন্টেন পেন বাজারে ছেড়ে ক্রমে হটিয়ে এইসব করে রকমারি চেহারার সস্তা দামি ফাউন্টেন পেন বাজার ছেড়ে ক্রমে হটিয়ে দেওয়া হলো দোয়াত আর কলমকে। সুতরাং তিনি এখানে বলতে চেয়েছেন এই ফাউন্টেন পেনকে নানা রকমভাবে সাজিয়ে মানুষের সামনে উপস্থাপিত করায় কলম আর দোয়াত খুব তাড়াতাড়ি নিজেদের বাজার ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আমরা যখন কলেজে পড়ছি তখন বলতে গেলে সব পড়ুয়ারাই পকেটে এই ফাউন্টেন পেন। কঞ্চির কলম, খাগের কলম, পালকের কলম সব উধাও। সেই সঙ্গে শিক্ষিত ঘরে কিংবা অফিসে আদালতে টেবিল থেকে উধাও জোড়া দোয়াত কলম, সেগুলি সাজিয়ে রাখার আসবাব। কালির আধার ব্লটিং পেপার, একসময় লেখা শুকনো হতো বালি দিয়ে, পরে ব্লটিং পেপার। তাহলে তিনি এখানে কি বলছেন, যে এইভাবে ফাউন্টেন পেন এসে যাওয়ার ফলে দোয়াত আর কলমকে খুব সহজেই মানুষ বিদায় জানিয়েছিল এবং স্কুল কলেজ সর্বত্র ফাউন্টেন পেনের ছড়াছড়ি। দোয়াত কলম আগে অফিসে আদালতে কাজের জায়গায় যেটুকু বা দেখা যেত সেটাও কিন্তু আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে এবং সেটা একটা সাজিয়ে রাখার আসবাবে পরিণত হয়। শুধুমাত্র দেখানোর জন্য সেটা রাখা হয়, ব্যবহারের জন্য নয়। এবং তিনি এটাও বলেছেন যে আগে কালি শুকানো হতো বালি দিয়ে, সেই প্রাচীন পদ্ধতি সবাই ত্যাগ করে সহজেই ব্লটিং পেপার নিয়ে এসে কালিকে শুকিয়ে নিত। দোয়াত কত রকমের হতে পারে তা বিশ্বাস করা খুব শক্ত। কাঁচের, কাঠ গ্লাসের, পার্সোনালের, শ্বেতপাথরের, জেডের, পিতলের,
জেডের, পিতলের, ব্রোঞ্জের, ভেড়ার শিঙের, এমনকি সোনারও। গ্রামে কেউ কেউ দু একটা পাস দিতে পারলে বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন, বেঁচে থাকো বাছা, তোমার সোনার দোয়াত কলম হোক। সোনার দোয়াত কলম যে সত্যিই হতো তা জেনেছিলাম শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াতের সংগ্রহ দেখতে গিয়ে। তাহলে এখানে তিনি কি বলছেন, এতক্ষণ আমরা জানলাম কালি কত রকমের হতে পারে, নিপ কত রকমের হতো, নিপকে মজবুত করার জন্য কী কী করা হতো। এখন প্রাবন্ধিক আমাদের জানাচ্ছেন যে দোয়াত কত রকমের হতে পারে, দোয়াতেরও বিভিন্নতা লক্ষণীয় ছিল সেই সময়। এবং তিনি বলেছেন এই দোয়াত শুধুমাত্র যে কোনো বিভিন্ন মানে পাথরের বা পিতলের বা ব্রোঞ্জের হতো তাই নয়, সোনারও হতো। তিনি শুভ ঠাকুর অর্থাৎ শুভগেন্দ্রনাথ ঠাকুর, যিনি কিনা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের উপৌত্র ছিল, সেই শুভ ঠাকুরের দোয়াত কলমের সংগ্রহ দেখে সেটা বুঝেছিলেন। একটা সময় প্রাচীনকালে মানে মানুষ যদি খুব মানে লেখাপড়ায় কোনো ব্যক্তি বা কোনো বাচ্চা যদি মানে বিদ্যা বুদ্ধিতে উন্নত হতো, তাকে আশীর্বাদ করা হতো আরও বেশি উন্নত হওয়ার জন্য, এবং তার ঝুলিতে যেন সোনার দোয়াত কলম আসে সেই আশীর্বাদও পাশাপাশি করা হতো। সাহিত্য ইতিহাসের নানা চরিত্র পর্যন্ত যোগ করা ছিল কলমেতে। সাহিত্য ইতিহাসের নানা চরিত্র পর্যন্ত যোগ ছিল কোনো কোনো দোয়াতেতে। অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম, এইসব দোয়াতের কালীন দিয়েই না শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, কালিদাস, ভবভূতি, কাশিরাম, কীর্তিবাস থেকে রবীন্দ্রনাথ সকলে সব অমর রচনা লিখে গেছেন। হায়, কোথায় গেল সেসব দিন। এখন ফাউন্টেন পেন, ক্রমে তা বুঝিও বা যায়, এখন বল পেন বা ডট পেন। তাহলে প্রথমে আমরা দেখলাম কলম কীভাবে আস্তে আস্তে বাজার ছেড়ে দিচ্ছে। এরপর প্রাবন্ধিক জানাচ্ছেন যে একটা সময় যে ফাউন্টেন পেনে বড় বড় দেশীয় বিদেশীয় সব ধরনের সাহিত্যিক বিভিন্ন অমর লেখা আমাদের উপহার দিয়ে গেছেন, সেই লেখাগুলো সেই ফাউন্টেন পেনও কিন্তু আস্তে আস্তে বাজার ছাড়তে চলেছে, কারণ তার জায়গায় করে নিয়েছে ডট পেন। এক রোগা লিগলিকে রিফিলে কে কত দৌড়তে পারে তা নিয়ে তার গর্ব। ফাউন্টেন পেনও অবশ্য কম যায় না। একটি বিদেশি কাগজে একটা সময় বিজ্ঞাপনে দেখেছিলাম ওদের তহবিলে নাকি রয়েছে 700 রকমের নিব। যারা গান চর্চা করে, যারা শ্রুতিধর অর্থাৎ স্টেনোগ্রাফার, শ্রুতিলেখক স্টেনোগ্রাফার, তাদের জন্য আলাদা, যারা বাঁহাতে লেখেন তাদের জন্য, এক কথায় সব ধরনের মানুষদের জন্য আলাদা আলাদা, বিভিন্ন ধরনের মানুষদের জন্য বিভিন্ন রকমের কলম। এখানে প্রাবন্ধিক বলতে চেয়েছেন যে ফাউন্টেন পেনের বাজার হয়তো চলে যেতে পারে বা চলে গেছে তিনি বলেছেন, কিন্তু ফাউন্টেন পেনের ক্ষমতা একটুও কমেনি, কারণ ফাউন্টেন পেনও বিভিন্ন রকমের হতো, বিভিন্ন ধরনের পেশার মানুষদের জন্য বিভিন্ন রকমের ফাউন্টেন পেন সেই সময় তৈরি হতো। যন্ত্রযুগ সকলের দাবি মিটাতে সেই সময় তৈরি ছিল। হ্যাঁ, টাকার কুমিরদের খুশি করারও ব্যবস্থা ছিল। একটি কলমের দাম ধার্য করা হয়েছে 2500 পাউন্ড। 1 পাউন্ড সমান 75 টাকা। হিসেব করে দেখে নাও কত টাকা হয়। এটা 1 পাউন্ড সমান 75 হলে সেই সময় একটা কলমের দাম 2500 পাউন্ডের হিসেবে যা দাঁড়ায় 1,87,500 টাকা দাম হবে, সেরকমই দাম ছিল। এই কলমের অঙ্গ সোনার এবং হীরের হৃদয়, অর্থাৎ সেই কলমটি সোনা এবং হিরে দিয়ে মোড়া ছিল বলে তার দাম বহুমূল্য হতো, এবং দামি বলে বল পয়েন্টও আছে বটে। অর্থাৎ তিনি এখানে বলতে চেয়েছেন যে কলমটি যেমন দামি রত্নখচিত, সেই কারণে তার মূল্য রয়েছে, শুধু তাই নয় তার পয়েন্টিংও ভীষণ ভালো ছিল। আশ্চর্য এইসব বিলুপ্তির পথে। কম্পিউটার আজ জাদুঘরে পাঠাবে বলে যেন দৃঢ় প্রতিজ্ঞ করেছে। ফলে আমার মতো আরও অনেকে নিশ্চয়ই বিপন্ন বোধ করেছেন। এই জায়গাটাও খুব ভীষণ ভাইটাল। লেখক এখানে প্রাবন্ধিক এখানে বলতে চেয়েছেন যে তার মতো যারা কলমকে পছন্দ করে, সেই কলম আস্তে আস্তে জায়গা ছেড়ে দিচ্ছে, কারণ কম্পিউটার সেই জায়গা নিয়ে নিচ্ছে। আর যুগের সঙ্গে তাল মিলিয়ে মানুষ এখন সব কিছুতেই কম্পিউটার ব্যবহার করে, কলম পুরোপুরি লুপ্ত হওয়ার পথে। তাই তার মতো যারা কলম পছন্দ করে তারা হয়তো মনে মনে একটুখানি বিপন্ন বোধ করছেন। মানুষের হাত থেকে যদি কেড়ে নেওয়া যায় কলম, যদি হাতের লেখা মুছে যায় তাহলে চিরকালের জন্য, তবে কি আর রইল। বঙ্কিমচন্দ্র লিখিয়াছেন, লাঠি তোমার দিন ফুরিয়াছে, কলমের দিনও কি ফুরালো। লেখক এখানে সংশয় প্রকাশ করেছেন যে একটা মানুষের লেখা হচ্ছে তার পরিচয়। যদি তার লেখা হারিয়ে যায় এবং তার হাত থেকে কলম চলে যায় তাহলে তার নিজস্বতা বলতে কিছু আর থাকে না। যেমন বঙ্কিমচন্দ্র দেবী চৌধুরানীর উপন্যাসে
বলেছিলেন লাঠি তোমার দিন ফুরিয়েছে, লাঠি দিয়ে হয়তো সেই সময় কোনো সব কাজ হতো না। এটা একটা অন্য প্রসঙ্গ, এখানে উপন্যাসের একটি লাইনকে তুলে ধরেছে। ঠিক তেমনি এখানে বলেছে যে কলমেরও হয়তো দিন ফুরিয়ে এসছে, লেখক সংশয় প্রকাশ করেছেন এই বিষয়ে। কিন্তু ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা। যারা ওস্তাদ কলম বাজাতো, যাদের ক্যালিওগ্রাফিস্ট বা লিপিকুশলী বলা হতো তৎকালীন, মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান করতেন। শুধু মুঘল কেন, বিশ্বের সব দরবারই আমাদের এই বাংলা মৌলুককে যারা জমিদার লিপিকুশলীদের গুণী বলে সম্মান করতেন, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন। সাধারণ গৃহস্থ লিপিকরদের ডেকে পুঁথি নকল করাতেন। এখন পুঁথি দেখলে, সেই পুঁথি দেখলে চোখ জোড়া, সমানি, শীর্ষানি, ঘনানি, বিরলানি, অর্থাৎ সর্ব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল, এক একজনের যাকে বলে মুক্তোর মতো হস্তাক্ষর, অথচ কত সামান্যই রোজগার ছিল ওদের। মানে এখানে প্রাবন্ধিক বলতে চাইছেন, যদি ফাউন্টেন পেন চলেও যায়, যদি কলম পুরোপুরি বিলুপ্ত হয়, তাহলেও কিন্তু কলমের, যারা কলম নিয়ে লিখে গেছেন তাদের কদর কিন্তু এতটুকুও কমবে না। ইতিহাসে তাদের ঠাঁই পাকা করে নিয়ে গেছেন তারা নিজেরাই। কারণ ক্যালিওগ্রাফিস্ট যারা ছিলেন সেই সময়, বা লিপিকুশলী ছিলেন, যারা রাজা মহারাজা বা জমিদারদের বিভিন্ন লেখালেখির কাজ করে দিতেন তাদের সুন্দর হস্তাক্ষরের মাধ্যমে, তারা কিন্তু এই কলমের সাহায্য নিয়েই করতেন। সেই সময় কিন্তু কম্পিউটার ছিল না, এবং তাদের এই সুন্দর হস্তাক্ষরের জন্য অনেক সময় রাজা মহারাজারা তাদের খাওয়া পড়া দিয়ে তাদেরকে নিজেদের রাজসভায় ঠাঁই দিতেন এবং তাদেরকে যথেষ্ট সম্মান করতেন। তাদের এত সুন্দর হাতের লেখা ছিল, সেই হাতের লেখার কদর করতেন। এবং সে প্রসঙ্গে তিনি একটি সংস্কৃত শ্লোক বলেছেন, যে তাদের প্রতিটি মানে সমানি, সম, শীর্ষানি, ঘনানি, বিরলানি, মানে প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা ছত্র খুব পরিষ্কার ছিল। কিন্তু তাদের রোজগার কিন্তু বেশি ছিল না, কিন্তু তাদের সম্মান ছিল খুব। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ 7 টাকা, কিছু কাপড় আর মিঠাই। এক সাহেব লিখে গেছেন 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত, তবু পুঁথির কত মাহাত্ম্য, তাকে ঘিরে লিপিকরদের কত না গর্ব। অনেক পুঁথি, খবরদার এ পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টা না করে। অর্থাৎ এখানে বলতে চাইছেন প্রাবন্ধিক যে হয়তো তাদের রোজগার খুব কম ছিল যারা এই পুঁথিগুলো লিখত, কিন্তু তাদের সম্মান অনেক বেশি ছিল এবং তাদের নিজেদের লেখা বা নিজেদের কাজ নিয়ে যথেষ্ট একটা গর্বের জায়গা ছিল। সে প্রসঙ্গে তিনি বলেছেন 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত একটা সময়। এমনকি মোটে 7 টাকা কিছু কাপড় আর মিষ্টি দিয়েও রামায়ণও কপি করে নেওয়া যেত সুন্দর হস্তাক্ষরের অধিকারী কোনো ব্যক্তিকে দিয়ে। কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। ফাউন্টেন পেনও হয়তো আভাসে ইঙ্গিতে তাই বলতে চায়, কেননা অনুষঙ্গ হিসেবে ব্যারেল, কার্টিজের এসব শব্দ, ব্যারল, কার্টিজ এইসব শব্দ শোনা যায়, কিন্তু কদাচিৎ বারুদের গন্ধ কানে পৌঁছায়। অন্যদিকে ইতিহাসে কিন্তু অনেক পালকের কলমধারীকে সত্যি কখনো কখনো তলোয়ারের হাতে লড়াই করতে হয়েছে শুধু ক্রূর বা মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে। কলকাতার ইতিহাসে এ ধরনের ডুয়েল বা দ্বৈরথের কাহিনী রয়েছে। সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যেও কেউ কলম আঁকড়ে পড়ে আছেন, তখন বেশ ভালো লাগে। এখানে তিনি বলতে চেয়েছেন যে কলমকে তলোয়ারের চেয়ে শক্তিধর বলা হয়েছে, তার কারণ কলমের যে ক্ষমতা আছে সেটা আমরা কিন্তু প্রাচীনের প্রচুর ঐতিহ্য ঘাটলেই বুঝতে পারবো। কারণ কলমের দ্বারাই মানুষের মনকে বিভিন্ন বিপ্লব, বিভিন্ন আন্দোলনের সময় জাগ্রত করতে সক্ষম হয়েছিল তাদের লেখনীর দ্বারা, বিভিন্ন দার্শনিক বা বিভিন্ন সাহিত্যিকরা। সুতরাং কলমের ক্ষমতা তলোয়ারের চেয়েও বেশি। এবং এক্ষেত্রে তিনি বলেছেন যে ফাউন্টেন পেনও কিছু কম যান না, সেটাও কিন্তু লেখার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় দেখা গেছে পালকের কলমধারী মানুষেরাও হাতে তলোয়ার রয়েছে এমন মানুষের সাথে সহজেই লড়াই করেছে নিজের লেখনীর মাধ্যমে। তাই সেই কলমকে যদি কেউ এখনও পর্যন্ত নিজের কাছে রেখে দেয় আঁকড়ে, লেখকের সেটি দেখে বেশ ভালো লাগে। তবে অনেক ভাবতে ভালো লাগে আমাদের কালের অধিকাংশ লেখক এখনও কলমে লেখেন। তিনি বলেছেন যে তার মতো অনেক লেখক এখনও রয়েছে যারা কলমে লিখে গেছেন বা লিখছেন। অনেক দিন ধরে টাইপরাইটারে লিখেছেন একমাত্র একজন, অন্নদাশঙ্কর রায়। গত কয়েক বছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায় টাইপরাইটার ধরেছেন। অন্যরা প্রায় সবই লিখেছেন কলমে। অবশ্য ফাউন্টেন পেন কিংবা বল পেন সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান বাঁচিয়ে রেখেছিলেন সত্যজিৎ রায়। এখানে এই প্রবন্ধে কিন্তু আমরা বহু মানুষের সম্পর্কে জানতে
জানতে পাচ্ছি যে সমস্ত গণ্যমান্য ব্যক্তি তারা কিন্তু কলমকে কিভাবে বাঁচিয়ে রেখেছিলেন বা কলমে কিভাবে লিখতেন, আবার কেউ কেউ হয়তো বিশেষভাবে একটু টাইপরাইটার পছন্দ করতেন, সেটাও কিন্তু আমরা জানতে পারছি। এগুলো কিন্তু প্রত্যেকটাই শর্ট কোয়েশ্চেনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তার অনেকেই সুন্দর নেশা ছিল লিপিশিল্প। অনেক সুন্দর নেশার মধ্যে ছিল লিপিশিল্প। তার হাতের লেখার কুশলতার সঙ্গে অনেক শিল্পকর্মের সম্পর্ক থাকা খুব সম্ভব। কে না জানেন রবীন্দ্রনাথ বেশি বয়সে যে চিত্রশিল্পী হিসেবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন, তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায়। মানে এখানে তিনি বলছেন যে রবীন্দ্রনাথ যে চিত্রশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন, সেটাও কিন্তু তার পাণ্ডুলিপির পাতাতেই তার জন্মলাভ করেছে। কারণ তিনি যখন ছিন্নপত্র বা যে কোনো কবিতা বা গানের পাণ্ডুলিপি লিখতেন, তখন কিন্তু তিনি সে কোনো জায়গায় পছন্দ না হলে সেই জায়গাটা কিন্তু কেটে একটা আকৃতি তৈরি করতেন পেন দিয়ে। সেই কেটে যে জায়গাটা তার পছন্দ ছিল, তিনি যে পেন দিয়ে সেটা কেটে দিচ্ছেন এবং আকৃতি তৈরি করছেন, সেই আকৃতি থেকেই কিন্তু জন্মলাভ করছে একটা নতুন সুন্দর চিত্রের। সুতরাং কলম যে কত কিছু সৃষ্টিকর্তা, সে ভাবার বাইরে। অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদা কালো ছবি। কম্পিউটারও নাকি ছবি আঁকতে পারে, কিন্তু সেই ছবি কতখানি যন্ত্রের, কতখানি শিল্পের। এখানে তিনি প্রাবন্ধিক সংশয় প্রকাশ করেছে, কম্পিউটারে হয়তো ছবি আঁকা যায়, কিন্তু সেই ছবি কতটা শিল্পীর নিজের সক্রিয় সৃষ্টি, সে বিষয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। কারণ কম্পিউটারটা যন্ত্র আর কলম হচ্ছে শিল্পীর নিজের সত্তা, শিল্পীর নিজের হাতে ধরা কলম। তার মাধুর্য, তার সৌন্দর্য অনেক বেশি বলেই প্রাবন্ধিক বলেছেন। আমি কালিখেকো কলমের ভক্ত বটে, কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই, কেননা ইতিমধ্যে বল পেনের কাছে আমি আত্মসমর্পণ করে বসে আছি। মানে প্রাবন্ধিক যখন লিখছেন তখন তিনি অলরেডি কলম ছেড়ে দিয়েছেন, দোয়াতের কলম। তাকেও ফাউন্টেন পেন ধরতে হয়েছে যুগের সঙ্গে তাল মিলিয়ে। তাই তিনি বলেছেন তিনি নিজে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছেন ফাউন্টেন পেনের কাছে, কিন্তু তাহলে কলমের প্রতি ভালোবাসা তার এতটুকুও কমেনি। মনে মনে এই ফরাসি কবির মতোই বলেছি, তুমি সবল, আমি দুর্বল, তুমি সাহসী, আমি ভীরু। তবু যদি আমাকে হত্যা করতে চাও তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। অর্থাৎ তিনি বলেছেন যে তিনি হার স্বীকার করেছেন। তিনি বলেছেন হ্যাঁ, যুগের সঙ্গে তাল মিলিয়ে আমি ফাউন্টেন পেন ওরফে বল পেনের আমি হাত ধরেছি, আমি কলমকে ত্যাগ দিয়েছি। তাতে যদি আমায় কেউ ভীরু বলে মনে করে, আমার সাহস নেই বলে মনে করে, তাই হ্যাঁ, একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়। অসাধারণ লেখক, আমার সকলের প্রিয় কঙ্কাবতী ডমরুধর ও এর স্বনামধন্য লেখক তৈলক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলম হঠাৎ অসাবধানতায় বুকে ফুটে, আর সেই আঘাতেই পরিণতি তার মৃত্যু। অর্থাৎ এই কলম যে শুধুমাত্র মানুষের মনে বিপ্লব ঘটায়, কলম যে শুধু মানুষকে লেখনী দিয়ে লড়াই করতে শেখায় তা না, কলম মানুষের প্রাণ নিতেও পারে। এটা আমরা আগে স্টাইলাসের উপসঙ্গে পড়েছি এই প্রবন্ধেরই প্রথম দিকের অংশে। সিজার যখন হত্যা করেছিলেন কাসকাকে, তখন স্টাইলাসের সাহায্যে। তো এখানেও আর একবার দেখা গেলেও তৈলক্যনাথ নিজের পেনের নিপ ফুটে মারা গেছিলেন। সুতরাং কলম অনেক সময় হত্যাকারীও হয়ে উঠতে পারে, একটা সত্যিকারের অস্ত্রের মতো মানুষের জীবনও নিতে পারে। সুতরাং কলমের যে কত রকম ইতিহাস, মানে কলমের ইতিহাস যে কী কী হতে পারে বা কলম কত রকম ভূমিকায় অবতীর্ণ হতে পারে, এই প্রবন্ধ কিন্তু আমাদের সেটাও জানান দিয়ে যায়। আজকের মতো এইটুকু। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে এসে একটু নিজেদের মতামত জানিও। ধন্যবাদ।